Good evening, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। Day 8 of the Iran, Israel and the United States war going on. আপনারা সবাই নিশ্চয়ই প্রতিদিনই দেখতেছেন যেহেতু রমজান মাস সবাই মোটামুটি রাত্রে জেগেই থাকেন। সব ধরনের আপডেট আপনাদের কাছে আছে। বাট অল্টারনেটিভ সোর্স থেকে আমি কিছু আপডেট বা ইনফরমেশন নিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। সো যুদ্ধ চলছে অবিরাম গতিতে, যে যুদ্ধ আপনার সাপোজ টু বি পুট অফ বাই 2 to 3 days। থ্যাংক ইউ। সেই যুদ্ধ 8 দিনে মানে অর্থাৎ 8ম দিনে পৌঁছেছে লেডিস এন্ড জেন্টলম্যান, এবং যুদ্ধ শেষ হওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আনকন্ডিশনাল সারেন্ডার যদি করে ইউনাইটেড স্টেটস আপনার ইরান, তাহলে এই যুদ্ধ শেষ হতে পারে, আর না হলে এই যুদ্ধ আপাতত আপনার মানে মানবেন না তারা, ইরানকে তারা শিক্ষা দিয়েই থাকবেন। আমি আজকের এই লাইভে মানে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন from the US perspective or the point of view of the United States people or US citizens, সেই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব। যে ধরেন, এবং এই যুদ্ধে গতকালকে স্কাই নিউজে দেখলাম, আজকে একটু আগে আমি একটা দেখেছি যে US government is sending a resolution at the United Nations to pass so that a ceasefire can take place. So এই জিনিসটা আমরা জানি না এখন পর্যন্ত যে সত্যিকার অর্থে এটা আসলে মানে কতটুকু কার্যকরী। তবে এখানে বলে রাখি যে এই যুদ্ধের কারণে নজিরবিহীন অর্থাৎ মধ্যপ্রাচ্য হয়তো চিরদিনের জন্য পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে আমি আবার বলছি, প্রথমেই বলেছিলাম, যদি ইরান সার্ভাইভ করে, মনে রাখবেন এখানে আপনারা অনেকেই হয়তো ভেরি ইমোশনাল অ্যান্ড ইউ ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। This Iranian regime, they can't win in this war. They're not looking for to win. What they're looking for is right now to survive. If they can survive right now and to stay in the power, this is their winning position or winning point. There is nothing apart from that, ladies and gentlemen. Or America starting bombing, yeah, relentless bombings being taken place in Iran, particularly in Tehran. All government buildings decimated by heavily bombings by Israeli fighter jets and the US fighter jets, ladies and gentlemen. So they are right now, another schools hit by Israeli missiles, এবং সরকারি বিল্ডিং, পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে হেভি বম্বিং হচ্ছে। এবং এই যুদ্ধের সবচেয়ে বড় এই মুহূর্তে আলোচনার বিষয় হলো আমি গতকালকেও বলেছিলাম যে শাহেদ ড্রোনস এখনো মধ্যপ্রাচ্যে আক্রমণ কমেছে। তবে আজকে একটু আগে, প্রায় কয়েক ঘন্টা আগে, দুবাই এয়ারপোর্টে, যেটা আমরা ডিএক্সবি বলি, আমরা সবাই চিরচেনা দুবাই এয়ারপোর্ট, সেখানে একটা রকেট, মাইনর ড্যামেজ, বাট অল দ্য ফ্লাইটস দ্যাট জাস্ট রিজিউমড বিন সাসপেন্ডেড বাই দ্য অথরিটি, বিকজ তারা এখানে সেফ মনে করতেছেন না এই কারণে। তবে কয়েকদিন সম্ভবত 24 আওয়ার্স ফ্লাইট আপনার অপারেট হয়েছে, যেখানে অনেক মানুষ যারা বিদেশি, যারা স্ট্র্যান্ডেড বা আটকা ছিলেন, তারা অনেকেই মানে চলে গেছেন, এবং বিকল্প পদ্ধতিতে তাদের সরকার তাদেরকে আপনারা নিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই যুদ্ধের একটা বলে রাখি যে প্রলং বা দীর্ঘায়িত ওয়ার বা যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারবে না। ওইটা যুক্তরাষ্ট্রের ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার, প্লাস অর্থনৈতিক ব্যবস্থা, সব কিছু মিলিয়ে তারা যেভাবে চেয়েছিলেন। এবং এই যুদ্ধে আমার ধারণা যদি ইরান সার্ভাইভ করে ফেলে, ইরানিয়ান রেজিম, অবভিয়াসলি অ্যাকচুয়ালি মনে রাখবেন যে আয়াতুল্লাহ খামিনির রেজিম, দে হ্যাভ বিন ইন দ্য পাওয়ার ফর 40-50 years, রাইট? তারা আপনার এই 50 বছর থেকে এখানে মানে পাওয়ারে তারা সো আপনার তারা আছেন। এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধে কি ইরান জিতবে কিনা, বা ইরান, আবার বলি, দ্যার ইজ নাথিং টু উইন। ইরানের জন্য এখানে উইন কোনো ব্যাপার না। মূল মানে বিষয়টা হলো ইরানিয়ান গভর্নমেন্ট বা রেজিম, ইফ দে ক্যান স্টে ইন দ্য পাওয়ার, এটাই তাদের জন্য উইন। তবে মারাত্মক এবং সাংঘাতিক ধরনের ডিস্ট্রাকশনের মুখোমুখি হচ্ছে ইরান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা হবে। মনে রাখবেন, এই যুদ্ধে যদি ইরানিয়ান রেজিম টিকে যায়, পৃথিবীর টোটাল রাজনীতি, টোটাল সমরনীতি, যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে যাবে, হিসাব পাল্টে যাবে। সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে ইসরায়েলি গভর্নমেন্ট। বিকজ মনে রাখবেন, এটা ওয়াইডলি ওপেন্ড এবং
আলোচনা হচ্ছে এই জায়গাতে যে আমেরিকা এই যুদ্ধে যেতে চায়নি, প্রেসিডেন্ট ট্রাম্প হি ডিডন্ট ওয়ান্ট টু গো টু ওয়ার, বাট সামহাউ হি ফোর্সড টু গো টু ওয়ার, রাইট? এই কারণে এটা আলোচনা হচ্ছে এবং নজিরবিহীন। এখানে একটা আজকে আমি আপনাকে বলি যে আমেরিকার রাজনীতিতে ফর এক্সাম্পল টেক্সাস ইজ এ রিপাবলিকান স্টেট, সেই আপনার টেক্সাসে প্রথমবার ঐতিহাসিকভাবে আপনার সেনেট রেসে ডেমোক্রেটিক প্রার্থী উনি জিততে পারেন। বিষয়টা কতটা প্রভাবিত করেছে এই যুদ্ধ এবং এই বিষয়গুলো আমেরিকান রাজনীতিতে। প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক রাজনৈতিক মিসক্যালকুলেশনের ঝুঁকিতে আছেন এবং এটা ওনার পলিটিক্যাল ক্যারিয়ার অ্যান্ড দ্য গভর্নমেন্ট কুড বি ইন এ লিম্বো, বিকজ এটা কোনো আমেরিকানরাই মোটামুটি 80% আমেরিকানস যারা আছেন তারা বলছেন যে আমরা এই যুদ্ধ চাই না। সেইবার যুদ্ধ হয়েছে। নাও ইজ আই মিন like Iranian regime is a good character and the best government? They're not at all. But the problem is, বলছেন যারা ডেমোক্রেটিস্ট বা আমেরিকান স্ট্র্যাটেজিস্ট যারা আছেন তারা বলছেন যে ইরানিয়ান রেজিম যাই থাকুক না কেন, দে ওয়ান্ট দ্য থ্রেট, an imminent threat to the US security or US United States. সো তারপরে আমরা এই যুদ্ধে কেন গেলাম? আমরা অতীত থেকে শিক্ষা নিই নাই, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, লিবিয়া থেকে, যে কারণে এই যুদ্ধের মানে এবং সত্যিকার অর্থেই এবং নজিরবিহীনভাবে আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ সাপোর্ট আমেরিকানরা ইরানের পক্ষে ঠিক আমেরিকাতে বসে তারা কথা বলছেন প্রতিদিন, তারা এই যুদ্ধে চান। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি কনসার্ন, কারণ এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হবে হাউ টু I mean, get an exit point from this war. This is number one priority because একদম ইরানিয়ান এই যে রেজিমকে ডেসিমেট করে দিয়ে ক্ষমতা মানে অন্য সরকারকে বসিয়ে দিবেন, ইটস নট প্রবলি গোয়িং টু হ্যাপেন। সো এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়াটাই আমেরিকার জন্য, যদিও আপনার সাবেক মানে আপনার সেক্রেটারি জেনারেল অফ দ্য ফরেন সেক্রেটারি আপনার অ্যান্থনি ব্লিংকেন একটা প্রপোজ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বা সরকারের উদ্দেশ্যে। হোয়াট ওয়াজ দ্যাট? উনি বলছিলেন যে আমেরিকার প্রথম দিনে দ্বিতীয় দিনে যুদ্ধ থেকে এক্সিট করা উচিত ছিল এখানে একটা ব্যবস্থার মাধ্যমে। ওয়াই? বিকজ তারা চেয়েছিলেন এই যে আয়াতুল্লাহ রেজিম বা আয়াতুল্লাহ খমিনিকে মানে আপনার মানে ডেসিমেট করে দেওয়া, এবং তার প্রথম দিনে তারা হত্যা করেছেন। তো এই এক্সকিউজ দেখিয়ে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারতেন, বা যেহেতু যান নাই, এখন কোন এক্সকিউজে এই যুদ্ধ থেকে? প্রশ্ন হলো, ইয়েস বাবা, টেল মি। ওকে সো আপনার এই জায়গাতে এখন প্রশ্ন হলো, আমি আপনাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা বলছেন, তারা যে ম্যাপ তারা আঁকছেন বর্তমানে, সেটা হলো যে বাই দ্য ওয়ে বলে রাখি যে DW আপনার যে জার্মান ভিত্তিক যে নিউজ চ্যানেল এবং TRT অর্থাৎ টার্কিশ টেলিভিশন চ্যানেল, গতকালকে তারা যা দেখিয়েছেন সারা বিশ্ব মনে করেন যে ধরনের আক্রমণ ইরান করতেছে মানে তেল আবিবে, সেটার প্রায় 10% মাত্র দেখানো হয়, 90% কাভার আপ করা হয়, এবং কোনো ক্ষেত্রে এটা দেখাতেও পারতেছে না তারা। এবং গতকালকে ইরানের আপনার যে লাইভ টেলিকাস্ট হচ্ছিল CNN থেকে, CNNও তারা বলছিল লাইভে যে বাধা দেওয়া হচ্ছে, তারা মানে ফুটেজগুলো যেন না দেখান, তারা এই ক্ষেত্রে তারা বলছেন। এখন প্রশ্ন হলো যে ইরানের যে ড্রোন, বিশেষ করে আমরা গতকালকে বলেছি যে শাহেদ ইজ এ নাম্বার ওয়ান প্রবলেম ফর এন্টায়ার মানে রিজন। শাহেদ না, আমি আবার বলছি, এটা ভুল বুঝবেন না, এটা আমাদের কোনো পরিচিত কোনো শাহেদ না, এটা শাহেদ ড্রোন। এতটাই মানে সফিস্টিকেটেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধে কি ইরান এবং চীন এবং রাশিয়া যুক্ত কিনা। দেখুন গতকালকে সারাদিন আমেরিকান মিডিয়াতে এটাই আলোচনা বিষয় ছিল যে এই যুদ্ধে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে চীন এবং রাশিয়া তারা এই যুদ্ধে যুক্ত। কিভাবে? তারা বলছে যে ধরেন আমেরিকান অ্যাসেটসের যত খবর আছে, অবস্থান বা পজিশনে, সব দেয় রাশিয়া হচ্ছে তাদের স্যাটেলাইটের মাধ্যমে। এবং ইরানিয়ানরা এই মুহূর্তে যত ফিনান্সিয়াল সাপোর্টস আছে, যেহেতু তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, পার্টিকুলারলি আপনারা জানেন যে আরব আমিরাত তারা ঘোষণা দিয়েছেন যে ইরানিয়ান যত অ্যাসেটস আছে, $billion অ্যাসেট ইন দি ইউনাইটেড আরব আমিরাতস, তারা এটাকে ফ্রিজ করবেন বা ইট প্রবলি ইজ অলরেডি ফ্রোজেন। সো মানে টাকাগুলো তারা আটকে নেবেন। এবং ইরানের অর্থনীতির লাইফ লাইন হলো আরব আমিরাত ভিত্তিক যে লেনদেন চলছে এতদিন এই স্যাংশনের মধ্য দিয়েও, ক্রিপ্টো থেকে শুরু করে, এটা যদি বন্ধ করে দেন তাহলে অর্থনৈতিকভাবে ইরান ক্ষতিগ্রস্ত হবে আনডাউটেবলি, এটা বলাই যায়। যেহেতু চায়না জাস্ট কাম ফরওয়ার্ড ওভার দেয়ার, সো এটার থেকে তাদেরকে মুক্তি। এবং এজন্যই আপনি দেখবেন আপনার এবং যত ধরনের মানে টেকনিক্যাল সাপোর্টস আছে এই মুহূর্তে, মেনটেনিং, রিপেয়ারিং থেকে শুরু করে কম্পোনেন্টস, পার্টস, সাপ্লাইং, সব কিছু এখন চীনের থেকে আসতেছে। কেননা এই জায়গাতে একটা হিসাব আছে এখানে, সেটা হলো যে আপনারা জানেন যে সবচেয়ে কম দামে চীন তেল কিনে থাকে রাশিয়া এবং আপনার ভেনিজুয়েলা এবং ইরান থেকে, তিনটা দেশ। আপনারা জানেন চীনে কোনো তেল নাই, কোনো খনিজ সম্পদ নাই চীনে, মানে ওই অর্থে।
মানে তেল জাতীয় কোনো ধরনের পণ্য বা মানে প্রোডাক্ট তাদের মানে চীনে নেই। চীন হেভিলি রিলাইড অন দোজ কান্ট্রিজ। সো এর মধ্যে তাদের নাম্বার 1 বন্ধু ভেনিজুয়েলার মোটামুটি 60 to 75% তেল স্যাংশনের মধ্যেও একাই কিন্তু চীন। এই দেশগুলোকে বাঁচিয়ে রেখেছে চীন, রাশিয়া ফর এক্সাম্পল, এবং 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 ভারত মানে রাশিয়া থেকে তেল কেনার কারণেই তো যুক্তরাষ্ট্রের মানে আপনার সবচেয়ে আপনার আপনার মানে এই তাদের কিসের মানে আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানে একটা জিনিস আপনার বলে রাখি, সেটা হলো যে যে গতকালকে একটা রিপোর্ট পড়লাম, সেটা বলছেন যে আপনার কি চায় না, এই আমেরিকা কখনোই চায় না যে আপনার এই মানে কাকে বলে আমেরিকানরা তারা চাচ্ছেন না যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠুক, এটা তারা চাচ্ছেন না কোনো অবস্থাতেই। আমি জানি না এটা এবং তারা চান না যে ভারত কোনো সময় অর্থনৈতিকভাবে তারা কোনোভাবেই শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠেন, মানে আপনার এই যেন আরও একটা চীন হয়ে উঠুক। এটা আমরা কিন্তু অনেক দিন থেকে এই কথাটা বলে আসছি আপনাদেরকে, যে আপনি যে এই কি বলে এটাকে, সো আচ্ছা একটা ইডিয়ট আছে, এটাকে আমরা ব্যান করে দিই। আচ্ছা আচ্ছা সো গতকালকে যে রিপোর্টটা দেখলাম সেই রিপোর্টে, এবং দেখেন এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি, সেটা কি যে আমেরিকা চায় না ভারত উন্নত হয়ে আরও একটা চীনের মতো রাষ্ট্র গড়ে উঠুক। আমি এটা ডিটেলস আগামীকালকে চেষ্টা করব আপনাদের সামনে এই কথাগুলো বলা। এটা কিন্তু আমি গতকালকে দেখেছি, এবং আমি কিন্তু বলতেছি বারবার, কারণ যদি ভারত আরও একটা মানে রাষ্ট্র হিসাবে, বড় রাষ্ট্র হিসাবে গড়ে উঠে চীনের সাথে, একটা পর্যায়ে দেখবেন সবাই যুক্তরাষ্ট্র বিরোধী হয়েছে। সুতরাং তারা কখনোই চাইবে না, এবং এই যে স্ট্র্যাটেজিটাতে কাজ করতেছে অনেক দিন থেকে, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এটা, যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, যতটা যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে তারা উঠেছিল উপরে, মানে যুক্তরাষ্ট্র ওই পথেই আর যাচ্ছে না, বিকজ ডিডলারাইজেশনের নাম্বার 1 পার্ট হলো মানে ইন্ডিয়া, এবং এটা কখনোই আমেরিকা বলবে না। আমাদের দেশের জামায়াত ইসলামের অনেকগুলা ভুল আছে জামায়াত ইসলামের। আপনার যদি তারা এই ভুলগুলো না থাকতো, জামায়াত ইসলামী অনেক ভালো করতে পারতো। কিছু বাধা জামায়াত ইসলামের সামনে, যদি তারা রিফর্মস না করেন তাদের নিজেদেরকে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলাই হবে। মনে রাখবেন 1969 সালে আপনার ইরানের যে গভর্নমেন্ট ফল করলো, শাহ গভর্নমেন্ট ফল করার পরেই তো আয়াতুল্লাহ খামিনি গভর্নমেন্ট আসছিল। এই আয়াতুল্লাহ খামিনি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে এটাকে ইসলামাইজেশন করা হচ্ছে। সেই দৃশ্যপট বা সেই মেকানিজম বাংলাদেশে হয়ে যায় কিনা, শেখ হাসিনা পতনের পরে এটা নাম্বার 1 প্রায়োরিটি ছিল পশ্চিমা বিশ্ব বা অন্যান্য রাষ্ট্রের কাছে, বিশেষ করে ভারত মারাত্মকভাবে এটার জন্য অ্যাডভোকেসি করেছে কয়েক মাস ধরে। তারা বলছেন এই যে আজকে ভারতের মুনাফেক কাকে বলে, আপনি দেখতে চাইলে ভারতীয় বর্তমান গভর্নমেন্টকে দেখতে পাবেন, এবং আপনি দেখেন মানে প্রতিটা ক্ষেত্রেই তারা ডাবল স্ট্যান্ডার্ড তারা নেয়, এবং ওনার ভারত এবং আমাদের মধ্যপ্রাচ্যের শেখ যারা আছে তারা এই কথাগুলো বুঝতে তারা ব্যর্থ হয়েছেন বলে তারাও সমস্যার সম্মুখীন হবেন আগামীতে। দেখুন আমি আপনাকে বলি, 2টা তত্ত্ব আমি আপনাদেরকে দিয়ে রাখলাম, এই 2টা তত্ত্ব রেকর্ডের জন্য রেখে দিলাম। মনে রাখবেন, কোনোদিন যদি আপনাদের সামনে এগুলা রিপিটেশন হয়, আপনারা বুঝে নেবেন এই কথাগুলা আমি আপনাদের সামনে আজকে বলে গেছি। মাথায় রাখবেন 2টো জিনিস, একটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা পতনের পরে ইসলামিক শক্তি বা মানে খামেনি শক্তির মতো কেউ গড়ে উঠুক এবং বাংলাদেশে থাকুক, এটা ভারত চায় না। পশ্চিমা বিশ্বকে তারা এটা বুঝিয়েছেন। এ মানে না যে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, তারা ওই ক্ষেত্রে তারা সম্মতি বা কনসেন্ট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মতো দেশকেও এটা বুঝাইতে সক্ষম হয়েছে, আর এমন কিছু কাজ করা হয়েছে যে তাদের কনসার্নটাকে সত্যে পরিণত করার জন্য আমাদের যে রাজনীতিবিদরা, মানে ইম্যাচিউর পলিটিশিয়ানস পার্টিকুলারলি যারা এই দলগুলোতে আছেন, তারা সেটা প্রমাণ করেছেন ইউ উইল বি দ্য ট্রাবল মেকার ইন দ্য ফিউচার। কনসিকুয়েন্টলি তারা এটাতে তারা আপনার এই সম্মতি দিতে তারা সক্ষম হয়েছেন। এবং আমি আজকে আবার বলছি, ইসলামিক দল, বাংলাদেশের কোনো ইসলামিক গোষ্ঠী বাংলাদেশের জীবনে ক্ষমতায় আসতে পারবে না, কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এটা আমি আগেও বলেছি, আজকেও আপনাদের সামনে বলে গেলাম। আপনারা আমার মানে কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু সত্য কথা কাউকে না কাউকে বলতেই হবে। যদি আপনি মানে আপনি ধরেন আপনার আত্মীয় স্বজন আছে কেউ, রাইট, সে মানে সে ভুল করে, সবসময় ভুল করে, আপনি তাকে পছন্দ করেন, কিন্তু তার ভুল না দূরিয়ে দিয়ে আপনি তার প্রশংসা করেই যাচ্ছেন, এ লোক ধ্বংস হয়ে যাবে একদিন, কখনো দাঁড়াতে পারবে না। কারণ সবচেয়ে আপন ব্যক্তি যদি আপনি তাকে নিজেকে মনে করেন এবং তার ভালো চান, তার ভুলগুলা দূরিয়ে দিবেন, হোক সে পছন্দ না করুক আপাত দৃষ্টিতে, কেননা মানে সো দ্যাট সে তাকে শুধরাতে পারে। আর যদি এই সুযোগটা আপনি কখনো না দেন,
আপনি কখনো এই মানুষকে ভালো করতে পারবেন না। কিছু মানুষ আছে না, বন্ধু বান্ধব, এই বন্ধুদেরকে কখনোই চলবেন না যে বন্ধু সারাদিন খালি আপনার প্রশংসা করে, অথচ আপনি ভুলের উপর ভুল করেই যাচ্ছেন, অপরাধের উপর অপরাধ করেই যাচ্ছেন, কিন্তু সে আপনাকে কখনো বলে নাই আপনি অপরাধী, এই কাজটা আপনার করা উচিত হয় নাই, কেন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এই বন্ধু আপনাকে একদিন দুজকে ফেলবে, এটা মাথায় রাখবেন এই বিষয়গুলা। কষ্ট লাগলেও নিজের আত্মীয় স্বজন যদি ভুল দড়িয়ে দেয়, আপনি মনে করেন যে যে কথাটা সে বলেছে 100% রাইট বলেছে, ডেফিনেটলি এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো বন্ধু কি ভাববে, এই কথার কারণে আপনারা অনেকেই নিউজ নো সাউন্ড, এখন সাউন্ড নিশ্চয়ই আছে। সো এই কথার কারণে আপনারা অনেকেই, আজকে আমি অনেক দিন থেকে বলছি, এই কথাটা কেউ বলছে না, এই কথাটা কেউ বলছে না যে জামায়াত ইসলামী, they have a problem with their name, they have to change it, they have to reform themselves. I'm sorry, এটা আমি বলতে চাচ্ছি এখন এভাবে আপনি, মানে এটা অনেক একটা এটা নিয়ে আলোচনা করা দরকার, এখন সিরিয়াস ডিসকাশন হওয়া দরকার আমাদের ভিতরে, না হলে আমাদের দেশ ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে বলে আমি মনে করি। ভারতীয় আগ্রাসন আবার পুনঃপ্রতিষ্ঠা হবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জামায়াত ইসলামের বর্তমান কর্মকাণ্ড মোর দেন এনাফ। অথচ তাদেরকে এটা বললে তারা মনে করবেন আপনি তাদের দুশ্মন হয়ে গেছেন এবং আপনি তাদেরকে পছন্দ করেন না, কিন্তু বাস্তবতা হলো এই ভুলটার মধ্যে থাকলে কঠিন পরিণতি, কঠিন খারাপ সময় আমাদের সামনে আসতেছে। এটা আমি বলে দিলাম আজকে, এই সত্যটা কেউ বলবে না, এই সত্যটা কেউ বলতে চায় না, কেন তারা অপছন্দ। আমরা দেশ সবার আগে, কে কোন পছন্দ করলো কি না করলো আমরা এগুলা কেয়ার করি না, আমরা সবার আগে দেশের মানুষের পক্ষে কথা বলি, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা চেষ্টা করি এই কথাগুলো বলার জন্য, যেহেতু ব্যক্তিগতভাবে কোনো কারো কাছ থেকে কোনো পয়সা বা ব্যক্তিগত সুবিধার জন্য এগুলা করি না, বলিও না, আমরা কেয়ার করি না এগুলা, কে কি মনে করলেন। তবে আমি আবারও বলছি, জামায়াত ইসলামী শুড কাম ফরওয়ার্ড and they have to reassess their position, এবং তাদের নাম এবং তাদের কিছু কর্মকাণ্ড যদি তারা এগুলোর থেকে বিরত না থাকেন, তারা ওয়ার্ল্ড অর্ডার বলতে একটা শব্দ আছে, এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা পৃথিবীতে সবসময় ছোট দেশ গরিব দেশের বেলায় হয়। আমি আবারও বলছি, আমেরিকাকে বিরক্ত করে একদিন বাংলাদেশের মতো রাষ্ট্র চলার মতো ক্ষমতা বাংলাদেশের নেই, নট আ সিঙ্গেল ডে, নট আ সিঙ্গেল ডে। আমেরিকার মতো দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে বা তাদের রুশান হলে পরে একদিন সার্ভাইভ করার ক্ষমতা আমাদের নেই। সরি টু সে দ্যাট। এগুলো যদি আপনি বুঝেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন যেভাবে ধ্বংস হয়েছেন। একটা উদাহরণ শুধুমাত্র দিয়ে রাখি আজকে সবার সামনে, মাথায় রাখবেন। ইমরান খান, one of the most qualified and educated politician in our Southeast Asia, one of the most popular politician in Pakistan, in the history of Pakistan. Now he's in jail, let alone doing politics. Why? If you can find out the answers, you will understand what I'm talking about right now. If you can't find the answers, you can't. You wouldn't be able to understand me. I'm telling you today, সময় থাকতে যদি আপনি সময়ের গান না গান, এই গান আপনি কখনোই আর খেতে পারবেন না। ঈদের গান ঈদের সময় শুধুমাত্র বাজে, রমজানের গজল রমজানের গান রমজানের সময় মানুষে বাজায়, এটা কি অন্য মাসে বাজায় না। এজন্য সময় যদি ঠিক না থাকে, আমি আপনাকে একটা দিন বলি, আমি মনে করি জামায়াত ইসলামের বর্তমান পজিশন নিয়ে সিরিয়াসলি যদি তারা রাজনীতিতে থাকতে চান এবং রাজনীতি করে বাংলাদেশে তারা সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান, তাদেরকে কিছু রিফর্মস করতেই হবে। এবি পার্টি যারা করেছিলেন তারা কতটা অ্যাকুরেট ছিলেন এবং কতটা অ্যাকুরেট থিঙ্কিং ছিল, যদি তারা দাঁড়াতে পারেন নাই। আমি তখনও বলেছি, আজকেও বলেছি। সুতরাং এটা বুঝতে হবে তাদেরকে, এবং আমি জেনে শুনে বলছি, ওয়ার্ল্ড অর্ডার বলতে একটা শব্দ আছে পৃথিবীতে, ইসলামিক নাম দিয়ে ইসলামিক শক্তিরূপে কোনো দেশে কোনো দল ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে, পৃথিবীতে বাংলাদেশে আসতে পারবে না, আসতে টিকতেও পারবে না তারা। এটা আমি আবারও বলছি, সবচেয়ে বেস্ট মডেল হলো আপনি ইসলামিক করেন না কেন, কিন্তু আপনি একটা ছদ্মবেশে করেন, আপনি দেন না বাংলাদেশ লিবারাল পার্টি, কিন্তু প্রতিষ্ঠা করেন ইসলামিক মূল্যবোধ, সো হোয়াট। কিন্তু আপনি কোনো কিছু করবেন না, কিন্তু নাম একটা দিয়ে রাখছেন, যে কোনো মানুষের শুনলেই এখন আপনি বলবেন ভাই এটা কি খারাপ। I understand your feelings, I understand your emotions, and I am with you too. But to save yourself, to protect your country, for the betterment of your party and for the country and for the people, in the long run, you have to apply technique, you have to apply strategy, you have to be wise, you have to be intellectual, you have to be thoughtful. If not, রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। আবার বলছি, কিছুই হতো না যদি ভারতের মতো দেশ আমাদের চতুর্দিকে না থাকতো। ভারতের মতো দেশ যদি চতুর্দিকে না থাকতো, বিশ্বাস করেন আপনি উলঙ্গ হয়ে নাচেন, আমার কোনো আপত্তি ছিল না আপনাদের। এই দেশ যতদিন আছে এবং আমরা পরিবর্তন করতে পারবো না ভারতকে, তারা পরিবর্তন করতে পারবে আমাদেরকে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ইউ ক্যানট ডু দ্যাট, দ্যাটস বটম লাইন। এটা যদি আপনি বুঝেন না, এবং খালি আওয়ামী লীগ বিএনপিকে আমরা দোষী, রিফর্মস করে না দলে, জামায়াত ইসলামী তারা নাই, তারা তো আছেন, তারা এগুলো করলেন না, তারা কখনো বুঝতে পারেন নাই
ইটস এ বিগ প্রবলেম। 8টা মানে মানে গোষ্ঠী ক্ষুব্ধ একটা দলের নামের উপরে, কোনো কারণ ছাড়াই কেন আপনি এটা রাখবেন? কোনো কারণ ছাড়াই কেন রেখে নিজেদেরকে মানে এখানে কলঙ্কিত করবেন? কেন রেখে নিজেদেরকে এই বিবাদ আর ভারতকে এই রাজনীতি করার, অপরাজনীতি করার সুযোগ দিবেন? কেন এই চেতনাবাজদেরকে বাংলাদেশের মানুষকে জিম্মি করার এই সুযোগ করে আপনারা দিবেন? এই প্রশ্নটা আমি আপনাদেরকে রেখে গেলাম। খারাপ পেতে পারেন, ভালো না রাখতে পারে আপাতত দৃষ্টিতে, কিন্তু ইফতারের পরে, জানি আপনাদের ইফতার হয়ে গেছে অনেকে, ইফতারের পরে নাইস একটা কফি নিয়ে বা একটা ভালো টি নিয়ে, মানে চা নিয়ে, টিভির সামনে বসে, সোফার মধ্যে বসে, বা আপনার কাউচ সামনে যাকে বলি, বসে লিভিং রুমে চিন্তা করবেন আমি কি কথাটা বলেছি, ডাজ ইট মেক সেন্স? আমাকে জানাবেন পরবর্তী সময়ে। মনে রাখবেন আমি যে আজকে বলি 2 সপ্তাহ, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হলেও এর বাহিরে এই হিসাব যাওয়ার কোনো সুযোগই নেই। ট্রাস্ট মি, এই যে কথাগুলো বললাম না, এই জীবনে সম্ভব না, আনলেস এ সিরিয়াস থিংস টেক্স প্লেস, এ সিরিয়াস থিং টেক প্লেস। আর আমেরিকা বলে যে, ইউএস বলে যে ঠিক আছে আমরা চাই। এবার কি হয়েছে ইলেকশনে? কি হয়েছে? কোন খেলা মানে চলেছে আপনি দেখেছেন? রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসান বলেন নাই? এটা আমি বলেছিলাম, আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, দিস ইজ কামিং, দিস ইজ গোয়িং টু হ্যাপেন, নো ওয়ান বদার্ড মি। মাসুম, আমরা রাজনৈতিক নেতা, ইউ নো হোয়াট আই মিন, সে কি বুঝে? আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস টু, বাট লুক, আমি যা বলেছিলাম তার বাহিরে কি গেছে নির্বাচনের রেজাল্ট? কোনোদিনই যেতে পারবে না, কোনোদিনই যেতে পারবে না। আমি বলেছিলাম ইসরায়েল প্যালেস্তাইন ইস্যু নিয়ে আসবেন না এখানে, আইসেন না। না রে বাপরে বাপ, কি মিছিল আইসে তারা, বাপরে বাপ, বাংলাদেশ সারাই ফেলছে তারা, একবারে প্যালেস্টাইনকে স্বাধীন করে ফেলছে। হয়েছেন স্বাধীন আপনি? এদিকে তো স্বাধীন করতে পারেন নাই, নিজেও পরাধীন হয়ে গেছেন। আমি বলছিলাম শুধু শুধু নিজেদেরকে টার্গেটে পরিণত করবেন না, বিপদ ডেকে আনবেন না আপনারা। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মুসলিম লিডারশিপের ভিতরে। আপনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এ বদল কি বিষ খেয়ে বিষ অজম করে দেখেন না? শিখতে পারেন না এখান থেকে? তুরস্কের মানে মানে জামায়াত ইসলামী তো তুরস্কের সাথে খুব ভালো সম্পর্ক আছে, তারা মনে করেন যে তাদেরকে ওনারা হেল্প করবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। শিখেন না এখান থেকে? উনি এই বদ্ধলোক বিষ খেয়ে বিষ হজম করে দেখেন না কিভাবে? এখন বলবেন আপনি সে কি মানে শাউট দিতে পারবে? হি ক্যান ডু দ্যাট, বাট দ্য রেজাল্ট ইজ এমিনেন্ট। সবাই ঐক্যবদ্ধ হয়ে তুরস্ককে নেটো থেকে বের করে দিবে, তারা আলাদা, মানে তখন তারা একা হয়ে যাবে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। আপনার এই অটোমান সাম্রাজ্য এখন পর্যন্ত যে রিপ্রেজেন্টেটিভ আছে ধ্বংস হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। দ্যাটস দ্য বটম লাইন। This is a lecture on the national policy of the economy country. আমি আবার বলছি, যদি এখন পর্যন্ত তারা হুঁশিয়ার না হন, তারা এটা উপলব্ধি করতে ব্যর্থ হন, তারা সারা জীবন এভাবেই থাকবেন, আর আমাদের দেশ থেকে কেওয়াস সৃষ্টি হবে না। এই যে এটাকে বিক্রি করে দেওয়া, এই যে আপনার চেতনা বিক্রি করে খাওয়া, 71কে নিয়ে আসা কোনো কারণ ছাড়াই 54 বছর পর্যন্ত, এখনো 71 নিয়ে আসছে তারা। অথচ আমরা দেখেন এই দেশটা কোথায় যাবে? দেশের কোনো প্রগ্রেসিভ পলিটিক্স নাই, কোনো প্রগ্রেসিভ পলিটিক্স নাই, হচ্ছেই না। দ্যাটস দ্য বটম লাইন। সো আমার এই কথাগুলা দুঃখ পেতে পারেন, বাট সত্য বলতে হবে, সত্য কথা মনে করিয়ে দিতে হবে। আমি আবার বলছি, যদি এই ধারায় রাজনীতি চলে, কোনো নজিরবিহীন কোনো পরিবর্তনের আশা ওনারা করতে পারবেন না। সরি, আমাদের কনস্ট্রাকশন চলছে, আপনার এই নজিরবিহীন কোনো ধরনের আশা করতে পারবেন না, এটা আমি নির্দ্বিধায় আমি বলে দিতে পারি। সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। সো আজকে যুদ্ধের অষ্টম দিন যারা এখন যুক্ত হলেন, bombing চলছে, relentless bombings in Iran is being carried out by the coalition, right? অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের হতাহতের ঘটনা করতেছে। ইরান পাল্টা আক্রমণ করতেছে তেল আবিবে। আমরা অনেকে দেখতেছি না, নজিরবিহীন ঘটনা ঘটেছে। গতকাল টিআরটি ওয়ার্ল্ড লাইভ দিচ্ছিল, বলছিল তেল আবিব একটা গোস্ট টাউন হয়ে গেছে, বিকজ মানে এবং ক্লাস্টার মানে মিসাইলস যারা তারা সেরেছে। হোয়াট ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইন্টারন্যাশনাল পলিটিক্স? ওকে, সো এখানে বলে রাখি, আমি এই প্রশ্নটা কে করেছেন, আবার বিএনপির স্লোগান মানে লোগো। আমি যা বুঝি, তোমার দল আমি জানি না কোনটা, 98% তোমার দলের যারা রাজনীতি করে আমি তাদেরকে লেকচার দিতে পারবো এবং তাদেরকে আমি পড়ালেখা করাতে পারবো আন্তর্জাতিক রাজনীতির উপরে, এটা আমি বলে রাখলি। And if you do not believe it, I can give you the challenge right now. Bring anyone with me on any channel, anytime, anywhere. That is a challenge. So don't come here. তো এই যে একটু আগে মানে জামাতের পক্ষে একটা বক্তব্য দিলাম, হয়তো এটা খারাপ লেগেছে, এখানে কমেন্ট। Don't do that. We were the survivor. You know what I mean? We
help to stay in the politics once upon a time. Don't forget that. Don't be that kind of ungrateful moron. Don't be that kind of ungrateful. And that bad time coming again. Don't forget that. It is coming. You will lead us in the future because you cannot solve your problem. Solve the problem of Bangladesh. That is the bottom line, right? Listen. আমি কাউকে আন্ডারমাইন করি না, তবে আমি সব ধরনের মানুষের সাথে বসি না। এখানে বসতে হবে, কিছু মানুষের ক্লাস আছে, আমাদের একটা ক্লাস দরকার। অনেকে আমাদের এখানে আছে, আমরা ক্লাস মেনটেন, একটা ট্যাকটিস এখন পেয়েছি, সেটা কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় আপনারা একটু মানে অপেক্ষা করবেন। আচ্ছা, এখন গেল এই জিনিসটা। সো মূল জায়গাতে এই হলো যে আমি যে তত্ত্বগুলা দিলাম, আমি জানি অনেকের পছন্দ লাগবে না, পছন্দ না হলে কিছুই করার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জামায়াত ইসলামী নাম দিয়ে জামায়াত জীবনে ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই জীবনেও না। যতক্ষণ ভারতের মতো রাষ্ট্র আমাদের 3 দিকে আছে, লিখে নিতে পারেন আজকে, যদি আসতে পারেন অনলি ইফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে ওয়ান, তারা যদি সরাসরি বলে যে ইয়াস আমরা জামাতকে ক্ষমতা চাই, রেসপন্সিবল, মানুষের ভোট দিলে আসতে পারবেন না আপনি। এটা আমি লিখে দিলাম, এবং এটা আমি ইলেকশন আগে বলেছি। আজকে আমি দেখেন এখন এই যে এই রেজওয়ানা হাসানের মানে 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 যে কথাবার্তা, আমি সরি এই কথাগুলো এখন বলতেই হবে। আপনি পছন্দ না করলে কিছু যায় আসে না, সত্য বলতে হবে। হোয়াট অ্যাবাউট ইউর ফেসবুক? ইটস কামিং ব্রাদার, ইজ হ্যাভিং সাম ডিফিকাল্টিস। সো আপনার সত্য বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের বাহিরে আর কোনো মানে কথা হতে পারে না, এটা মাথায় রাখবেন। সো গেল এইটা। আমি আগেই বলি, আমি প্রেডিকশন দিয়ে থাকি 2 বছর আগে, 3 বছর আগে। এখন এসে দেখেন 100 মিলিয়ন। আচ্ছা, এই যে একজন ভাই বলছেন যে আপনার আমি এখানে রাখবোই না, কেননা একটা ইডিয়ট। ওকে, একটু আগে একজন বলছে যে আমরা নুরুলক নূরকে আমরা আপনার এই কি বলছে, নুরুলক নূরকে আমরা আপনার, সে বলছে এখানে এ মরণ নুরুলক নূরকে আমরা কি করেছি, আমরা পয়সা দিয়ে ফান্ডেড করেছি। তো নুরুলক নূরকে ফান্ডেড করলে ভালোই তো করেছিলাম। 18 সালে নুরুদের সাথে সম্পর্ক 2008 মানে কত 2018 থেকে নুরুদের সাথে সম্পর্ক 2018 সাল থেকে, এবং নুরু এই যে গণ অধিকার পরিষদে যারা আছেন তার 100 সবার সাথে আমাদের অন্য ধরনের একটা সম্পর্ক আছে। তারা তখনকার সময় তারা হয়তো অনেক ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছিল মাঝখানে, কিন্তু তারা 18 সাল থেকে তারা যে সংগ্রাম শুরু করেছিল, এটা কি আপনি বলতে পারবেন? বাংলাদেশের স্বৈরাচার পতনের অন দ্য গ্রাউন্ড আন্দোলন শুরুই তো হয়েছে 18 থেকে, কোটা আন্দোলন এবং ছাত্র আন্দোলন থেকে এবং নিরাপদ সড়ক থেকে, এটা বলে যাবেন না কখনো। এখান থেকেই মূলত আন্দোলন শুরু, সেখান থেকে আমরা তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। আজকে নুরুলক নূর মন্ত্রী হয়েছেন, তাকে ধন্যবাদ দিয়েছি। আমি আশা করি মানে প্রতিমন্ত্রী হয়েছেন, এই মানে যে সেক্টরের মানে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন নুরুল হক নূর, চেষ্টা করবেন যেন উনি ভালো কাজ করে। সে জানে কিন্তু এই কথাগুলা প্রত্যেকটা প্রবাসীর সমস্যা। সে আমাদের সাথে ছিল, আমরা তাকে নিয়ে অনেক কথা বলাইতাম, নূরকে আমরা বলতাম যে আপনি এই কথাগুলো তুলেন, এগুলা বলেন। যে আজকে নুরুলক নূর মন্ত্রী, আশা করি সে ভুলে যাবে না এগুলা। আমি তাকে বলেছিও আপনার মন্ত্রী হওয়ার পরেও, তো উনি কাজ করবেন এবং নুরু প্রমাণ করবেন যে উনি অন্য মানুষ প্রবাসীরা তার নামটা যেন মনে রাখে, এমন কিছু কাজ সে যদি চায় উনি করতে পারবেন। এবং প্রধানমন্ত্রী তাকে অনেক আশা করে তাকে তারা দিয়েছেন এই পোস্টে, আশা করি সে তার পোস্টের সুবিচার সে করতে পারবেন। নুরু আমি মন্ত্রী হওয়ার পরেও তাকে এই কথাগুলো বলেছি, এবং যেন এই কথাগুলো সে মনে রাখে। আচ্ছা, গেল একটা জিনিস। তো এখন আসি আমাদের মূল পয়েন্টে। এই যুদ্ধে ইরান যুদ্ধের সবচেয়ে বড় যে পেইন এখন হচ্ছে কি পরিমাণ মিসাইলস এবং ড্রোনস বা ব্যালিস্টিক মিসাইলস, সুপারসনিক মিসাইলস, কি পরিমাণ এগুলা মাটির নিচে এবং কোথায় আছে। তো অপরপক্ষ যারা আছেন তারা অলরেডি ম্যাপ মানে তারা রেডি করেছেন, এখানে বাংকার বোমা দিয়ে এগুলাকে ধ্বংস করা হবে। এখন কি পরিমাণ গভীরে আছে, মানে কিভাবে তারা ধ্বংস করবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় উইচ ইজ মোস্ট লাইকলি, এই যুদ্ধের ফলাফল অন্যভাবে যাবে। এবং এখানে বলে রাখি, আপনারা যারা মনে করেন যে ইরান জিতবে, এখানে ইরানের জন্য জিতা, এই যুদ্ধে জেতার কোনো ধরনের কোনো সাবজেক্ট, ইটস আউট অফ কন্টেক্সট। মূলত যে জায়গাটা হলো, ইরান যদি টিকে থাকে, মানে তারা অন্য সরকার যদি এসে ইরানকে দখল করে মানে সরকার প্রতিষ্ঠা করতে না পারে, যদি এই মানে খোমেনির যে উত্তরসূরি আছেন তারাই যদি সরকারে থাকেন, এটাই তাদের জয়। কিন্তু এখানে জয়ের এই মানে আমেরিকার সাথে যুদ্ধের জয়ী হওয়ার কোনো সুযোগ নাই ইরানের। কিন্তু যেটা জয়ী হওয়ার সম্ভব মানে সুযোগ হলো, টিকে থাকলেই তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও
এটাই তাদের জয়। এবং যদি কমিউনি রেজিম টিকেই থাকেন তারা, তাহলে সারা পৃথিবীর রাজনীতি চিরতরের জন্য পরিবর্তন হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যে প্রভাব ছিল আমাদের ইউএস গভর্নমেন্টের, সেটা হয়তো বা মানে স্তীমিত বা খর্ব হতেই চলেছে। কেননা একটা মানে এয়ারফিল্ড বা এয়ারবেজও অক্ষত নাই, ডেসিমেটেড, তারা ধ্বংস করে দিয়েছেন তারা। এবং এখানে সবচেয়ে বড় যে মিস ইনফরমেশন, আই এম শিওর প্রেসিডেন্ট ট্রাম্প ইজ থিঙ্কিং রাইট নাও অ্যান্ড হি উইল ডেফিনেটলি রিঅ্যাসেস দ্যাট কাইন্ড অফ ইন্টেলিজেন্স দ্যাট বলা হয়েছিল। আমি আপনাকে একটা ভুল তথ্য, এখানে মারাত্মক ধরনের ভুল বা গোরমিলের তথ্যটা এই যুদ্ধে যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকাকে, সেটা হলো আপনার বলা হয়েছিল ইন্টেলিজেন্স যে নেইবরিং যে দেশগুলা, প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। এবং যেহেতু প্রতিবেশী দেশে আক্রমণ করবে না, মানে ইউএস বেস যেটা ছিল ইন দ্য মিডল ইস্ট, দে উইল নেভার টাচ ইট। বাট দ্য প্রবলেম ইজ ডে ওয়ান থেকে ইরান এই কাজটাই করেছে সবার আগে। এখানেই সবকিছু তারা শেষ করে দিয়েছে। এই যুদ্ধের টোটাল গতি এবং ফিউচার নির্ধারণ করে দিয়েছে তারা এইখানেই। অর্থাৎ এটা কনফার্ম ছিল, এটা মিস ইনফরমেশন ছিল, মিস ইনফরমেশন ওর মিস ইনফর্মড। মানে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ মিস ইনফর্মড বাই এনি ইন্টেলিজেন্স that the Iran wouldn't attack, I mean, neighboring countries, but they actually did it from the day one. So এইটাই এই যুদ্ধটাকে সব কিছুকে তছনছ করে দিয়েছে, সব হিসাব পাল্টে দিয়েছে। এবং আরও অনেক ঘটনা আছে। এবং কনস্ট্যান্টলি তারা আপনার এই ড্রোন পাঠায়, মিসাইলস পাঠায়, এবং সুপারসনিক মিসাইল, এগুলো এখন পর্যন্ত তারা মাত্র একবার সম্ভবত তারা ইউজ করেছে। এবং ক্লাস্টার মানে আপনার মানে মিসাইলস তারা যেগুলো কয়েকদিন আগে, 2 দিন আগে তারা ছেড়েছে, এটা তো সবাইকে চিন্তিত করে ফেলছে। এটা আর কি ধরনের অস্ত্র তাদের মজুদ আছে, এটাই এখন তারা ভাবতে পারতেছে না। কোথায় আছে, কিভাবে আছে, কত আর আছে, আর কি সারবে কিনা। কারণ এগুলা টোটাল যুদ্ধের সেন্টিমেন্টটা পরিবর্তন করে দিয়েছে। এটি হলো এই জায়গাতে। আমরা আবার বলি, আমরা উই ওয়ান্ট পিস, যুদ্ধ থেমে যাক, এবং অনেস্টলি স্পিকিং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এটাই। এবং আমি এখন পর্যন্ত সত্য মানে এটা 100% কনফার্ম হতে পারি নাই। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, আই মিন, সেন্ডিং এ রেজলিউশন এট দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল ফর এ সিজফায়ার, রাইট, ইউনো। সো আমরা দেখবো এটা সত্যি কিনা, এবং ইরান বলছে তারা করবে না। তবে আমি এখানে বলে রাখি আপনাদেরকে, এখন ইরান বলছে তো তারা সিজফায়ার করবে না, বলছে তো তারা, এবং আপনারা বলতেছেন ইরান সিজফায়ার মানবে না। আমি বলে গেলাম আজকে, আমি লিখে রাখেন আজকে, যদি সঠিকভাবে তারা কনফার্ম হতে পারে ইরান যে সিজফায়ার হলে পরবর্তী সময় আর এই ওয়াদা ভাঙবেন না প্রেসিডেন্ট ট্রাম্প বা ইসরায়েলি গভর্নমেন্ট, তারা সিজফায়ার মানবেন। এবং এই ধরনের কোন শক্তিশালী গ্রুপ যদি এখানে আসে, ফর এক্সাম্পল চীন বা রাশিয়া, যদি তারা গ্যারান্টি দেয় সিজফায়ারের, যে সিজফায়ার হলে আর প্রবলেম হবে না, ইরান সিজফায়ার মানবে। লিখে আমি বলে গেলাম, এখানে লিখে নিতে পারেন, হিসাব মিলিয়ে দেখবেন পরবর্তী সময়ে যদি এই প্রপোজটা আসে। এবং এই প্রপোজ মানে এটা না যে থামাবার জন্য, তারা সবচেয়ে বড় অভিযোগ হলো যে আমরা যখন নেগোসিয়েশনে ছিলাম তখন হামলা করা হয়েছে আমার উপরে, একবার না 3বার এই কাজটা করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। সো দেয়ারফর দে আর নট হ্যাপি এন্ড দে ওয়ান্ট ইট এনিমোর। বাট আই ক্যান টেল ইউ দ্যাট ইরানের বর্তমান যে অবস্থা চলছে, কেননা তাদের তো সব ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে, being decimated by the US bombings and Israeli মানে fighter jet bombings. সো এই ক্ষেত্রে তারা মানবে এটা, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাকে। তারা যদি নিশ্চিত হয়, এটা কোনো ধোঁকাবাজি না, আই ওয়াশ না, বা চিটিং না, নিশ্চিত করে বলতে পারি সিজফায়ার হবে। এবং এই সিজফায়ার হতেই হবে, এর কোনো বিকল্প এই মুহূর্তে নাই। কেননা সারা পৃথিবীর অর্থনীতি, তেলের যদি হরমুজ স্ট্রেইট ইরান বন্ধ করে দেয়, বিশাল বড় ঝামেলা পড়বে। বাংলাদেশে দেখেন না, অলরেডি তেলের মানে মজুদ বিভিন্ন দেশে, ছোটো ছোটো দেশ যেগুলা মানে দিন আনে দিন খায়, মানে এই ধরনের দেশ, একমাত্র আমেরিকা ছাড়া। আমেরিকা কত 280 বছরের রিজার্ভ এখন, 280 বছর যদি আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইফ দে ডু নট বাই এনি কাইন্ড অফ ওয়েল, দে স্টিল ক্যান গো 280 ইয়ার্স। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। নট ইউনাইটেড কিংডম, তাদের এই অবস্থাতে নাই। আর রাশিয়া তো তারা তো তেল উৎপাদনকারী দেশই, তাদের তো এগুলো কোনো সমস্যা নেই। জ্বালানি বা এনার্জি ইজ এ বিগ ডিল ইন দিস ওয়ার্ল্ড, মানে ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। সো এটাই ছিল এখানে দেখার বিষয়, মানে আপনার কোন পর্যায়ে যায়। তবে নন স্টপ bombings being carried out, I mean over the sky of Tehran, so they are facing heavy casualties and destructions undoubtedly, ladies and gentlemen. In return তারও দিতেছেন, তারও মারতেছেন। এবং আমি আজকে দেখলাম যে একটা ক্লিপে নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের অনেক এরিয়া, মানে ইরানিয়ান এই স্ট্রাইক। এবং তারা যা কল্পনা করতে পারেন নাই, এটা ইরান দেখিয়েছে প্রথম 2 দিনের ভিতরেই, যেটা আরও চিন্তিত। এখন সবচেয়ে বড় চিন্তিত হচ্ছে কী পরিমাণ শাহেদ আছে, শাহেদ ড্রোন, এবং কী পরিমাণ সুপারসনিক মিসাইলস এবং ব্যালিস্টিক মিসাইলস মানে ইরানের আছে, এবং কোথায় আছে, কতটা গভীরে আছে, ধ্বংস হয়েছে কিনা বা করা যাবে কিনা, এটা হলো নাম্বার 1 প্রায়োরিটি এবং চিন্তার বিষয় এই যুদ্ধে এখন পর্যন্ত। তো ভালো থাকবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আগামীকালকে যদি আমি সময় পাই না, রমজান মাস তো খুবই ব্যস্ততার মধ্যে যায়, যদি সময় পাই না, ডেফিনেটলি আই উইল ট্রাই মাই বেস্ট, আসবো ইনশাল্লাহ। তবে এখানে বলে রাখি, এই যুদ্ধে যদি ইরানিয়ান রেজিম টিকে যায়, যদি টিকে যায়, সারা পৃথিবীর রাজনীতি পাওয়ার শিফটিং
নির্ধারিত, এটা আমি বলে রাখলাম আজকে।